তো এতদিন কেন ভিডিও ছাড়িনি, নতুন বাইক কিনেছি। আমার একটাই কারণে তোমাদের সবার কাছে আমি ক্ষমা স্বীকার চাইছি। তার কারণ হচ্ছে গত 1-2 মাস ধরে আমি যে ধাক্কাগুলো পেয়ে আসছি, আমি যে ধাক্কাগুলো পেয়েছি না, ওগুলো যদি একটা পাহাড়কেও দেওয়া যায় তো পাহাড়ও ভেঙে যাবে। সেখানে এতগুলো ধাক্কা হওয়ার পরে আমি 1-2 সপ্তাহ মতো হলো আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। কোথায় থাকবো, কি করব, কোথায় যাব নিজেও জানি না। আবার আমি অ্যাক্সিডেন্ট করেছি, 4 হুইলারটাকে পুরো মেরেছি। আমার বাইকে স্ক্র্যাচ হয়েছে, আরও হাতটা পুরো অবশ হয়ে গেছে, কাল থেকে তুলতেই পারছি না। তবুও তা সত্ত্বেও আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। ভাগ্যে যেখানে নেই সেখানে আর মানে অন্য কাউকে দোষ দিয়েও লাভ নেই। মোটামুটি হ্যান্ডেলটা বেঁকে গেছে, সাইডের বডিটা স্ক্র্যাচ হয়েছে, ওই জায়গাটাও ফেটে গেছে, পুরো স্ক্র্যাচ হয়ে গেছে, সময় ফেটে গেছে। পা হাতটা কালকে থেকে আমি তুলতে পারছি না। এই অফ দ্য মুভমেন্ট আমি চারিদিক থেকে যেন পুরো একা হয়ে গেছি। বকখালি যাওয়ার সময় যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, পুরো মৃত্যুর মুখ থেকে তো ফিরে এসেছি। ওই অ্যাক্সিডেন্টে বাড়ির সবাই পাশে ছিল, কাছের কয়েকজন মানুষ ছিল বলে তখন হয়তো এতটা কষ্ট হয়নি। কালকের আমার বাইকটার এই মানে এই অবস্থা, বা আমার যে এই লেগেছে কোথাও, তাও যেন প্রচুর যেন যে পরিমাণে কষ্টটা হচ্ছে যেন মানে এখানে কাউকে তো বলতে পারছি না, কেউ কেয়ারিং করার কেউ নেই। খুব কষ্ট হচ্ছে। এই সময় না একজনকে খুব দরকার। তো বন্ধু, টাইম এখন ঘড়িতে 2:14 PM, আর আজকে 19শে জুলাই, আজকে শুক্রবার। তো এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে আজকে ভিডিওটা শুরু হলো। তো এতদিন কেন ভিডিও ছাড়িনি, নতুন বাইক কিনেছি আমার ব্ল্যাক বিস্ট, তো সেটাকে নিয়ে কেন আমার মোটো ব্লগিং ভিডিও আসছে না, তো তা নিয়ে আজকের ভিডিওটা। অনেক হাজার প্রশ্ন আছে। তার আগে আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। তো একটাই কারণে তোমাদের সবার কাছে আমি ক্ষমা স্বীকার চাইছি। তার কারণ হচ্ছে, তো তোমরা আমাকে আমার ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, মেসেঞ্জারে সবাই আমাকে বারবার ডিএম করছো যে দাদা ভিডিও কেন ছাড়ছো না, ভাই ভিডিও কেন ছাড়ছিস না, অনেকেই করছো। তো আমি তার রিপ্লাই দিতে পারছি না। তো তার জন্য ক্ষমা স্বীকার আমি চাইছি সবার কাছ থেকে, যারা যারা আমাকে SMS করেছিলে। আমি তোমাদের কি বলবো, আমি সত্যি স্পিচলেস। আমি কি বলবো আমি সেটাই বুঝতে পারছি না। তো হয়তো আজকের কিছু কথা তোমাদের বলবো, সব কথা তো অন ক্যামেরায় বলা যাবে না, হয়তো কিছু কথা বলবো, তোমরাই নিজে বলবে যে আমি এতদিন কি সিচুয়েশনের মধ্যে ছিলাম বা কি পরিস্থিতিটা ফেস করে এসেছি। তো গত 1-2 মাস ধরে আমি যে ধাক্কাগুলো পেয়ে আসছি, মানে আমি যেটা বলতে চাইছি তোমরা হয়তো বুঝতে পারছো। আমি যে ধাক্কাগুলো পেয়েছি না, ওগুলো যদি একটা পাহাড়কেও দেওয়া যায় তো পাহাড়ও ভেঙে যাবে। সেখানে তো আমি সামান্য মানুষ মাত্র। তো একের পর এক ধাক্কাগুলো খেয়ে আসছি, মানে মুখে প্রকাশ করার মতো না যে ধাক্কাগুলো আমি খেয়েছি। এ ফোন করে বলছে, সে ফোন করে, মানে বিভিন্ন রকম কাছের মানুষগুলোই ধাক্কাগুলো দিচ্ছে। তো আমি হয়তো অন ক্যামেরায় বলতে পারছি না। তো প্লিজ একটু বোঝার চেষ্টা করো যে ধাক্কাগুলো পেয়েছি। রিসেন্ট এতগুলো ধাক্কা হওয়ার পরে আমি 1-2 সপ্তাহ মতো হলো আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। মানে বুঝতে পারছো, বাড়ি থেকে চলে এসেছি আমার ব্ল্যাক বিস্টকে নিয়ে। বাড়ি থেকে চলে এসেছি, কোথায় থাকবো, কি করব, কোথায় যাব নিজেও জানি না। মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, 2টো জামা আর একটা প্যান্ট নিয়ে বেরিয়ে এসেছি, আর কিছুই নিয়ে আসিনি। তারপরে ডিসিশন নিলাম, তো বেরিয়ে এসেছি যখন, আর আমি বাড়ি ফিরবো না বলতে একদম যাবো না, বাড়ি যাব। তো পাথরে মানে আমার যেখানে বাড়ি সেখানে আমার দম বন্ধ হয়ে আসছিলো। মানে সেখানে একের পর এক যে ঘটনাগুলো শুনছি বা যার মুখ থেকে বলছি, এতগুলো ধাক্কাগুলো পাচ্ছি আর সত্যি আমার ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছিলো। বাড়ি থেকে বেরিয়ে আসি করছি, দক্ষিণ মার্কেট ক্রস করছি, একটা দাদাকে কল করলাম যে দাদা এই ব্যাপার হয়েছে। ও বললো যে তুই আমার কাছে চলে আয়, ঠিক আছে, এখানে একটা রুম দেখে তো তুই এখানে থাকবি, কাজ করবি। তো আমি এখন একটা জায়গায় মোটামুটি আছি, একটা রুম নিয়ে আছি। কোথায় থাকছি, কোন রুমে থাকছি, কোন জায়গায় থাকছি, সব কিছু তোমাদের আস্তে আস্তে বলবো। এখন বলতে পারছি না, তো ওটা একটু সিক্রেট রেখেছি, যদি প্রকাশ হয় একটু সমস্যা হতে পারে। তো এখন মোটামুটি একটা অচেনা শহর, অচেনা একটা আবহাওয়ার মধ্যে আছি। মানে একজন ছাড়া আর কাউকে চিনি না, অচেনা সব মানুষজন। তো সে দাদাও কাজের মধ্যে ব্যস্ততা থাকে, আমি একার মতো রুমে থাকি মোটামুটি। তো এবার মেন ফ্যাক্টর হচ্ছে আমার বাড়িতে ওখানে ধাক্কাগুলো পাওয়ার পরে দম বন্ধ হচ্ছিল বলে এখানে এসে দেখি আরও এক বেশি সমস্যা, একার মতো হয়ে গেছি, বেশি টেনশন করছি, কি করছি, কখন খাওয়া দাওয়া করছি, কেউ প্রশ্ন করার মতো নেই, কেউ কেয়ারিং করার ভালোবাসার তো কেউ এখানে মানে মানুষজন এখানে নেই, একার মতো আছি। ধাক্কাগুলোর কথা শুধু বারবার একার মতো মনে পড়ে ভাইদের কল করি, ওরা একটু বুঝিয়ে দেয়। ওরা ছোট ভাই, তারা আমাকে বকে, শাসন করে বলে আজকে হয়তো আমি বেঁচে আছি। ওদের জন্যই সত্যি কথা, ওরা যে পরিমাণে আমাকে ভালোবাসে। তো নিজে যে কাজগুলো করছি নিজেই বুঝতে পারছি না কি করছি, ঘুম আসছে না, একার মতো থাকি। কালকের কথাটা বলি, আজকে 19শে জুলাই, কালকের 18ই জুলাই। তো কালকের 12টা, 12:30 নাগাদ তো আমার বাইকে একদম ফিউল ছিল না। তো আমি ফিউল আপ করতে বেরিয়েছি, আর একদম খাবারটা নিয়ে চলে আসবো, যেহেতু আমাকে সব কিছু কিনে খেতে হয়, তো আমি তো রান্না করতে পারি না। তো আমি বাইকের ফিউল আপ করে সিগন্যাল থেকে রাইট টার্ন নিয়েছি। কি ভাবতে এসেছি বা কি মানসিক দিক দিয়ে ছিলাম জানি না,
হঠাৎ দেখি একটা 4 হুইলার মাঝখানে চলে এসেছে, আমি পুরো 4 হুইলারে গিয়ে একদম মেরে দিয়েছি। তো আবার আমি অ্যাক্সিডেন্ট করেছি। করবো বুঝতে পারছিলাম না, যে দাদার এখানে চিনি সে দাদাও বাড়িতে গেছে, এখানে নেই, আমি কাকে বলবো কি বলবো। মানে অ্যাক্সিডেন্টটা যে হলো, লেফট টার্ন থেকে 4 হুইলারটা রাইট টার্নে এলো, আমি কিন্তু ইজিলি বেরিয়ে যেতে পারতাম। মানে ওখানে ওনার দোষ ছিল, কিন্তু আমি কিন্তু ইজিলি লেফট বা রাইট সাইড দিয়ে আমি কিন্তু বেরিয়ে যেতে পারতাম। কী ভাবতে এসেছিলাম নিজেও জানি না। মোটামুটি 4 হুইলারটাকে পুরো মেরেছি। আমার বাইকে স্ক্র্যাচ হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, তোমাদের সব কিছু শেয়ার করবো যেহেতু তোমাদের সব কথা আমি বলি। তো আমার এই যে বাঁ সাইডের বডিটা পুরো মানে পা পর্যন্ত বাঁ সাইডে মানে কোথাও কাটেনি, কোথাও মানে ফেটে যায়নি, কিন্তু ওই যে বাঁ সাইডের বডিটা পুরো হাত থেকে পা পর্যন্ত মানে হাতটা পুরো অবশ হয়ে গেছে, কাল থেকে তুলতেই পারছি না। ঠিক আছে, এই যে এখনও ভিডিও করছি, হাতটা যে পরিমাণে যন্ত্রণা করছে, আমি তো বাঁ হাতে ফোনটা ধরেছি, যে ভিডিওটা করছি, যে হাত পরিমাণে যন্ত্রণা করছে, তাও তোমাদের জন্য ভিডিওটা করা। তো বাঁ হাতটা কালকের থেকে আমি তুলতে পারছি না, আর পাটা তো পুরো মানে পা দিয়ে একদম চলাফেরা করতে পারছি না। বাইকের ওই অবস্থা যে বাইক নিয়ে কোথাও যাবো, খাওয়া দাওয়া করতে পারছি, মানে খাওয়াটা কিনে যেহেতু আনতে হয় তো কিনতেও যেতে পারছি না, হাঁটতে পারছি না যেহেতু। তো এখানে মানে সে দাদা তো বাড়িতে গেছে, নাহলে বলতাম খাওয়া দিয়ে যেত, কোনো অসুবিধা ছিল না। কি করব, মাথায় যে পরিমাণে চাপ বা ধাক্কাগুলো আছে আমি মানে বুঝতে পারছি না। ওই জন্য প্রথমে বললাম না যে আমি যে ধাক্কাগুলো গেছি, যদি একটা পাহাড়কে দিত পাহাড়ও ভেঙে যেত, সেখানে তো আমি সামান্য মানুষ মাত্র। তবুও তা সত্ত্বেও আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। ভাগ্যে যেখানে নেই সেখানে আর মানে অন্য কাউকে দোষ দিয়েও লাভ নেই। বাইকে কী হয়েছে তোমাদের দেখাচ্ছি, দেখো এই হচ্ছে আমার বাইক, আর এই যে নাম্বার প্লেটটা বেঁকে গেছে, এটা তাও হাত দিয়ে সোজা করা যাবে, তবুও একদম কাছের জিনিসটা। তারপরে যে ইন্ডিকেটার দেখো ঠেলে বেরিয়ে এসছে, হ্যান্ডেলটা এবার তোমাদের সেপাশ দিয়ে দেখলে বুঝতে পারবে। এইটা কিন্তু বাইকের সোজা, কিন্তু বাইক কিন্তু সোজা হয়ে আছে, কিন্তু হ্যান্ডেলটা দেখো এইটা এরকম, এই হ্যান্ডেলটা পুরো বেঁকে আছে, মানে পুরো আমার ফিউল ট্যাঙ্কের দিকে হ্যান্ডেলটা পুরো বেঁকে আছে, পুরো বেঁকে গেছে। কোনখান থেকে দেখলে বুঝতে পারবে, এই যে দেখো ভাঁজটা দেখো, এই জায়গাটায় পুরো বুঝতে পারবে। সো বেশি কষ্ট, বাইক একদম চালাতে পারছি না, মোটামুটি হ্যান্ডেলটা বেঁকে গেছে। আর এই সাইডে দেখো, এইটা তো দেখাতেই মনে নেই, এই সাইডের বডিটা স্ক্র্যাচ হয়ে গেছে, আর এই যে রাইট সাইডের বডিটাও স্ক্র্যাচ হয়ে গেছে, রাইট সাইডে এইখানে স্ক্র্যাচ হয়ে গেছে। তো মোটামুটি দু সাইডের বডিটা স্ক্র্যাচ হয়েছে। বাইকটার দিকে আমি ভালো করে তখন থেকে দেখছি কোথায় কোথায় আর কি হয়েছে, কালকে তো মানে দেখতে মানে শুধু চোখ থেকে জল বেরিয়ে আসছে, আর বেশি দেখিনি। হঠাৎ দেখি এইটা আমার চোখে পড়লো। সো এই জায়গাটাও ফেটে গেছে, পুরো স্ক্র্যাচ হয়ে গেছে, আমার ফেটে গেছে। ভালো তো এখানে দেখতেই পাচ্ছে পুরো স্ক্র্যাচ বডি, পুরো মানে ভালো করে হয়তো দেখাতে হচ্ছে না এই সাইডে। মানে কি বলবো, আর এত কষ্ট লাগছে নিজের, দিকে বডি পুরো স্ক্র্যাচ, এইটা ভেঙে গেছে দেখে আরও কষ্ট হলো, এক্ষুনি চোখে বললো সবে আমার, এটা পুরো ফেটে বেরিয়ে এসছে। আর এই ইন্ডিকেটারটা হ্যান্ডেলটা বেঁকে গেছে, তো এইটা এখন যাবো দেখি সারাতে। সবাই তো আস্তে আস্তে চলে যাচ্ছে, তো এখন একটাই আমার এই বেঁচে থাকার ভরসা, এই ব্ল্যাক বিস্ট আমার মানে বাইক, যেটা সবথেকে কাছের আমার। তার যদি এরকম কিছু হয়, তো কালকের দেখো আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি তুহিনদাকে কল করলাম, কাউকে বলতে পারিনি, এখানে তো কাউকে চিনি না। তুহিনদাকে কল করলাম যে কী করা যায়, তুহিনদাকে বললাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তুহিনদা আমাকে ফার্স্ট জিজ্ঞেস করছে তোমার কী হয়েছে, আমি বলি আমার যাই হোক বাইকটার কী হবে সেটাই শুধু ভাবছি। বলে আরে বাইক গেলে বাইক আছে, আমি বলি না না, এই আমার সব থেকে এখন এটাই বেঁচে থাকার ভরসা, এর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কী হবে। তো বাইকটা নিয়ে টেনশন, কালকে থেকে যে আমি হাঁটাচলা করতে পারছি না, হাত তুলতে পারছি না, এটা নিয়ে আমার কোনো মানে কোনো টেনশন নেই। আমার বাইকটা যে এরকম দাগ হয়েছে, হ্যান্ডেলটা মেকে এসে চালাতে পারছি না, এটা নিয়ে কালকের থেকে যে পরিমাণে মাথায় চাপ আছে একমাত্র আমি জানি। তো এখন আমার ফার্স্ট কাজ হবে, আমি এবার এক্ষুনি যাবো বাইকটা সারাতে। এখানে একজন লোকালের কাছ থেকে জানলাম যে এখানে কাছাকাছি 1-2 কিলোমিটার মধ্যে একটা সারানোর দোকান আছে, ওখানে গিয়ে দেখাবো কী কী করা যায়, তারপরে যাব খাবো। এখনও সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই, প্রায় এখন কটা বাজে দেখবে, এখন বাজে 2:46, মানে বিকেল হতে যায়, এখনও পর্যন্ত সকাল থেকে আমার কিছু খাওয়া দাওয়া হয়নি। তো বাইকটার জন্য কিছু আমার টেনশানে কিছু গলা থেকে কিছু নামছেই না। তো একে ফার্স্ট যাবো, আগে রিপেয়ার করবো, তারপরে আমার দুপুরে লাঞ্চ হবে বা বিকেলের টিফিন যা বলা যায় তো ওটা করবো। ওতে শেয়ার করলাম, আশা করি কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। তো কাছের মানুষের ধাক্কাগুলো না সত্যি যেন মানে কি বলা যায়, আর মুখে কিছু বলার নেই। অফ দ্য মুভমেন্ট আমি চারিদিক থেকে যেন পুরো একা হয়ে গেছি, চারিদিক থেকে। একটাই কথা বলবো, কেউ বুঝলো না ভাই, কেউ একটা দিক দিয়ে কেউ আমার দিকটা একবারও বুঝলো না। সবসময় সবাই চারিদিক থেকে শুধু ব্লেমই করে গেল, একবারও আমার দিকটা দেখলো না যে ছেলেটা কী পরিস্থিতিতে আছে যে তাকে বলবো এই কথাটা। ছাড়ো, যেখানে ভাগ্যের দোষ কাউকে দোষ দিয়ে লাভ নেই। মোটামুটি বাইকটা আমার দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, একার মতো বেরিয়েছি, এখন একার লাইফ, শুধু এইটাকে নিয়ে এখন টেনশন। আর যখন ফার্স্ট অ্যাক্সিডেন্ট হয়েছে বকখালি যাওয়ার সময় যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, পুরো মৃত্যুর মুখ থেকে তো ফিরে এসেছি। ওই অ্যাক্সিডেন্টে বাড়ির সবাই পাশে ছিল, কাছের কয়েকজন মানুষ ছিল বলে
তখন হয়তো এতটা কষ্ট হয়নি। কালকের আমার বাইকটার এই মানে এই অবস্থা, বা আমার যে এই লেগেছে কোথাও কাটেনি, তাও যেন প্রচুর, যেন যে পরিমাণে কষ্টটা হচ্ছে যেন খুব বেশি পরিমাণে মানে লেগেছে। মানে এরকমভাবে কষ্টটা পাচ্ছি, মানে এখানে কাউকে তো বলতে পারছি না, কেউ কেয়ারিং করার কেউ নেই। তো সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো আমার চ্যানেলে আগে এরকম ভিডিও আসেনি, আজকে যে ভিডিওটা এলো, তো এই ভিডিওটা আবার আপলোড করবো নাকি নিজেও জানি না। যে পরিস্থিতিতে আছি, যদি আপলোড হয় আলাদা কথা, যদি আপলোড না হয় তো কিছু করার নেই। তো দেখি যদি আপলোড করি, ভালোবাসা তোমাদের পাই, আস্তে আস্তে দেখি যদি মোটিভেট হয়ে যদি ভিডিও ছাড়তে পারি, না হলে আর মনে হয় কোনোদিন উঠতে পারবো না। আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আবার যে অ্যাক্সিডেন্ট করেছি আমার বাড়ির ফ্যামিলির কেউ বা আমার কাছে কয়েকজন বন্ধুবান্ধব কেউ জানে না, একমাত্র তুহিনদা জানে। আর সত্যেন্দুকে কালকে বলেছি ভাই, যে তাকে বলেছি ভিডিও ছাড়লে তো আস্তে আস্তে সবাই তো জানতে পেরে যাবে। আমি যে বলছি কেউ জানে না, তো জানতে তো এমনিই পেরে যাবে ভিডিও ছাড়লে। সো এবার যাবো, যেরকম বললাম, হাত তো একদম খুলে রাখতে পারছি না, হাত খুবই যন্ত্রণা করছে। এই সময় না একজনকে খুব দরকার, একা হয়ে গেছি তো এই জন্য এই সময় একজনকে খুব দরকার। কিছু করার নেই, একার জীবন, একার মতো চলবো। দেখি আস্তে আস্তে যদি চ্যানেলটা যদি রিচটা ওঠে, চ্যানেলের রিচ তো একদম ডাউন হয়ে গেছে, যদি রিচটা ওঠে আবার সেই আগের মতো যদি পারি ভিডিও ছাড়বো। আর সেই কবে লাস্ট হেসেছিলাম না, মুখ থেকে হাসিটা পুরো উড়ে গেছে। লাস্ট 2-3 মাস হলো আমি ঠিক করে হাসিনি, বা আর হাসিটাই ভুলে গেছি যে কীভাবে হাসতে হয় যেন। সো অনেক কিছু বললাম, আরও তো যদি সব কিছু বলি পুরো একটা সাউথের মুভি হয়ে যাবে, তো বলা আমার শেষ হবে না। তো যতটুকু পেরেছি বলেছি অন ক্যামেরায়। তবুও আজকে ভিডিওটা এই পর্যন্ত, বেশি আর কিছু বলবো না। এবার যাবো, বাইকটা সারাতে হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি বললাম। টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। আর বেশি কিছু বলার মুখ থেকে বেরোচ্ছে না। চলো টাটা।